অপারেশন টাইম ইজ 120 মিনিটস। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা আপনার কি রিলেটেড মনে হচ্ছে? যে আমাদের থ্রম্বোএম্বোলিজম আমরা একটা চার্ট করছিলাম, ওই চার্টের রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওই চার্টটা আপনার কোন এইজ, ওয়েট কত, তারপরে পেশেন্টের কোন ওটি হইলে তার থ্রম্বোএম্বোলিজম হওয়ার চান্স বেশি, কত সময় ওটি হইলে চান্স বেশি, এগুলো একদম ওই চার্টটা একদম ফুল এসবিএ হোক এসএকিউ এর জন্য হোক মুখস্থ রাখতে হবে। এখন দেখেন, মেনশন 4 ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর রিলেটেড টু দিস পেশেন্ট। এখন আপনি যখন কোশ্চেনটা পড়বেন, আপনার কোশ্চেনের মধ্যেই চারটা ক্লু দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি ওই চারটা মনে করতে পারেন, এখানেই দেখবেন আপনার চারটা ক্লু দেয়া আছে, মানে আপনার অ্যান্সার এখানে দেয়াই আছে। তো আপনি অ্যান্সারটা একটু সুন্দর করে লিখেন, যেহেতু আপনাকে অ্যান্সার দেয়াই আছে। ঠিক আছে, এখানে হচ্ছে মনে করেন তার কি ওবেসিটি, তার বিএমআই বের করলেন, বিএমআই দেখলেন যে তার 39। আমি পরীক্ষা হলে বসে বসে এটা বের করছিলাম। আচ্ছা, এখন দেখেন তার বিএমআই কি 39, যেটা মানে 30 চেয়ে বেশি। আমরা জানি চার্টে ছিল যদি 30 থেকে বেশি থাকে তাহলে তার একটা রিস্ক থাকে থ্রম্বোএম্বোলিজমের। তার বিএমআই 30 চেয়ে বেশি। এরপরে দেখেন সে ওসিপি খায়, মানে ইস্ট্রোজেন, যেটা থ্রম্বোএম্বোলিজমের চান্স বেশি থাকে। তো অপারেশন টাইম 120 মিনিট, নর্মালি যদি 90 মিনিটের বেশি হয় তাহলে তার একটা থ্রম্বোএম্বোলিজমের চান্স থাকে। এবং তার কোথায় সার্জারি হবে? পেলভিক সার্জারি হবে। আমরা জানি কি আমাদের ওই যে থ্রম্বোএম্বোলিজমের এরিয়া অনুযায়ী মানে চান্সের জন্য এরিয়া অনুযায়ী তিনটা ভাগ হয়েছে। যদি থোরাক্স আর হেড নেক হয় তাহলে চান্স কম, অ্যাবডোমেন আর জেনিটোরিয়ালতে চান্স মানে এর থেকে একটু বেশি, আর যদি পেলভিক এবং লোয়ার লিম্ব হয় তাহলে রিস্ক সবচেয়ে বেশি। যে দেখেন আমার প্রত্যেকটা কোশ্চেন আমি হচ্ছে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। পয়েন্ট যদি আপনি লিখেন তাহলে তো আপনার গদবাধা লেখার প্রয়োজন নাই, স্যারেরও অ্যান্সার খোঁজার প্রয়োজন নাই, আপনার অ্যান্সার গুলো দেখেই উনি নাম্বার দিয়ে দিতে বাধ্য। আচ্ছা, এখন দেখেন হোয়াট প্রিকশন শুড বি ইউজ টু প্রিভেন্ট ডিবিটি। এখন যখন ডিবিটি আপনি প্রিভেন্ট করবেন, আপনার অপারেশনের আগে কিছু প্রিকশন নিতে হবে, ডিউরিং অপারেশন কিছু করতে হবে, এবং আফটার অপারেশন কিছু করতে হবে। আমরা জানি যেগুলো থ্রম্বোএম্বোলিজমের চান্স থাকে সেই জিনিসগুলো আমাদের রিস্ক গুলো কারেকশন করতে হবে। এক্ষেত্রে আপনি দেখেন স্মোকিং আমাদের 4 সপ্তাহ আগে বন্ধ করতে হবে। কোনো পেশেন্ট যদি ওসিপি খায়, একটু আগে আমরা দেখে আসছি ওসিপি একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে সেটা কন্ট্রোল করতে হবে। একটু আগে আমরা এটাও দেখে আসছি যে ওবেসিটি সেটাও কন্ট্রোল করতে হবে। পেশেন্টকে ডিহাইড্রেটেড হওয়া যাবে না, পেশেন্টকে অলওয়েজ ডিহাইড্রেটেড অবস্থা রাখতে হবে। এই জন্য কি প্রি অপারেটিভ আমরা ফ্লুইড ইনশিওর করি সবসময়, যেন ফ্লুইড কখনো কম না যায়। আর প্রোফাইলিক যদি হাই রিস্ক পেশেন্ট থাকে তখন আমরা প্রোফাইলিক লো মলিকুলার উইথ হেপারিন অর আনফ্র্যাকশনাইজড হেপারিন দেই। এখন দেখেন ডিউরিং অপারেশন আমাদের কিছু কাজ আছে। যদি মনে করেন অনেক লম্বা ওটি হচ্ছে, হ্যাঁ, তখন তো পেশেন্ট একটা চান্স থাকে যে থ্রম্বোএম্বোলিজম হওয়ার, তাহলে তখন আমরা হচ্ছে পেশেন্টের লেগটা এলিভেট রাখতে পারি। তা আমরা পেশেন্ট হচ্ছে গ্রাজুয়াল ইলাস্টিক কম্প্রেশন দিতে পারি। পেশেন্টকে আমরা প্রিঅপারেটিভ হাইড্রেশন আমরা বসি, হেপারিন আমরা বসি। পেশেন্টের জন্য আমরা ইলেকট্রিক্যাল কাফ মাসেল স্টিমুলেশন ইউজ করতে পারি। আর পেশেন্টকে একটা রোটেটিং বেড দিতে পারি, যে তার পজিশনটা যেন চেঞ্জ হয়। আর পোস্ট অপারেটিভ ক্ষেত্রে কি আমরা সবসময় যে পেশেন্টকে বলি যখন বড় কি হয় যে আপনি পরের দিন থেকে হাঁটা চলা করবেন, আমরা কেন বলি? এই কারণেই যেন তার যে পালমোনারি এম্বোলিজম অর ডিবিটি কোনোটাই যেন আমাদের না হয়। জন্য পেশেন্টকে আমরা আর্লি অ্যাম্বুলেশন করি। তারপর আমরা এক্সারসাইজ শিখাই দিই, তাদের প্রপার হাইড্রেশন। এই যে আমরা সবসময় আপনি প্রি অপারেটিভ বলেন, অপারেটিভ বলেন, পোস্ট অপারেটিভ বলেন, আপনাদের ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডে আমরা তো সবসময় 2.5 লিটার একটা দিয়ে দেই, 3 লিটার দিয়ে দিই, কিন্তু এটা না। পেশেন্টকে অবশ্যই ফ্লুইড ম্যানেজমেন্ট, তার অনগোয়িং ফ্লুইড কতটুকু, তার হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড কতটুকু হিসাব করে অলওয়েজ ফ্লুইড দিতে হবে। তারপর হচ্ছে যে আবার গ্র্যাজুয়াল কম্প্রেশন স্টকিং ইউজ করতে পারেন যদি পেশেন্ট হাই রিস্ক পেশেন্ট হয় বা আগে থেকে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট পায়, তখন হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট লো মলিকুলার ওয়েট হেপারিন অর আনফ্র্যাকশনেটেড হেপারিন যোগ করতে পারেন। এখন দেখেন হোয়াট ইনভেস্টিগেশন টু বি ডান ফর সাসপেক্টেড কেস অফ ডিবিটি। ডিবিটি যদি আমরা সাসপেক্ট করি আমরা কি দেই, এটা আপনি তো না পড়লেও চিন্তা করে বলতে পারবেন, ওয়ার্ডে তো প্রচুর পেশেন্ট আসে।
আমরা কি দেই, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড অফ দ্য লোয়ার লিম্ব, কেননা আমরা যে থ্রোম্বোসিস আছে কিনা বা তার ফ্লোটা কেমন সেটা দেখার জন্য। আমরা ডি ডাইমার দেই, ডিভিটিতে ডি ডাইমার ইনক্রিজ হয়, ভেনোগ্রাফি করি, এমআর ভেনোগ্রাফি করি। আচ্ছা, এখন হচ্ছে এটা ডি নাম্বার কোশ্চেন, হ্যাঁ, মানে একটের ডি নাম্বার। এই যে ডি নাম্বার কোশ্চেন যে বায়োপসি, আপনি যখন কোশ্চেন ব্যাংকটা উল্টাবেন আপনি দেখবেন প্রত্যেকবার বায়োপসি থেকে কোশ্চেন আসে, একদম আসে মানে আসেই। এবার আমাদের বায়োপসির সাথে ইমিউন হিস্টোকেমিস্ট্রি থেকেও কোশ্চেন আসছে, যেটা আগে আসে নাই। তো 1 নম্বর কোশ্চেন যেটা দেখালাম নতুন কোশ্চেন ছিল, কিন্তু বায়োপসি, এই বায়োপসির ক্লাসিফিকেশন বা বায়োপসির ইম্পর্টেন্স যেটাই দেখেন, এই টপিক বায়োপসি থেকে কোশ্চেন আসেই। এটা একটা একদম কমন টপিক থেকে একটা কোশ্চেন ছিল। এখন দেখেন কি বলছে, ডিফাইন বায়োপসি এন্ড মেনশন ইটস টাইপস। বায়োপসি কি? এটা হচ্ছে একটা প্রসেস অফ কালেকশন অফ রিপ্রেজেন্টেড স্যাম্পল ফ্রম এই যে লিভিং টিস্যু, এটা বলে রাখতে হবে, ডেড টিস্যু থেকে আমরা বায়োপসি নেই, না তো। লিভিং টিস্যু কেন, ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন এবং সেলুলার ডিটেইলস। এখন এটা চাই, এটা হচ্ছে ওপেন হতে পারে, ক্লোজ হতে পারে। এখন ওপেনের মধ্যে কি আছে, ইনসিশন হইতে পারে, এক্সিশনাল হইতে পারে, ফ্রোজেন সেকশন হইতে পারে। আমি ইনসিশন কখন দিই, যদি হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা লেশন নিয়ে আসে, তখন হচ্ছে আমরা ইনসিশন ওয়েজ বায়োপসি করি। হুম, কিন্তু যদি লেশনটা ছোট থাকে তখন তো আমরা কি এক্সিশন করেই ফেলি, তাহলে এটা এক্সিশনাল বায়োপসি। আর ফ্রোজেন সেকশন তো আমরা কোনো হাঁস প্রাণের ক্ষেত্রে বা যে কোনো কিছু আমরা যদি ডিসিশন পেন্ডিং মানে তখনই ডিসিশন লাগবে আমার আর আগে থেকে প্রস্তুত থাকে, তখন আমরা ফ্রোজেন সেকশন করি। এই সবগুলোকে আমরা চোখে দেখে করি, তাহলে এটা ওপেন বায়োপসি। এখন হচ্ছে ক্লোজ বায়োপসি। ক্লোজ এর মধ্যে একটা কি ব্লাইন্ড বায়োপসি, একটা হচ্ছে এন্ডোস্কোপিক বায়োপসি। ব্লাইন্ড কি, আমরা যখন হচ্ছে ব্রেস্টে আমরা কোর বায়োপসি নেই, এটা তো আমরা অহরহ নেই, হ্যাঁ, তখন এটা কি আমরা দেখে নেই, দেখে তো নেই না, আমরা হচ্ছে ফিল করি, ফিল করে ব্লাইন্ডলি নেই, তাহলে কোর বায়োপসি এখানে হচ্ছে ব্লাইন্ড বায়োপসি। আর এন্ডোস্কোপিক বায়োপসি পাঞ্চ, ব্রাশ সাইটোলজি এবং এক্সফোলিয়েটিভ সাইটোলজি। আচ্ছা, এখন দেখেন এই যে আন্ডার ভিজুয়াল কন্ট্রোল ইমেজ গাইডেড, এই ইমেজ গাইডেড অপশনটা নিয়েই এইটুক নিয়ে একটা কোশ্চেন আসছিল একটা, মানে ওই বায়োপসির স্টেমের মধ্যেই একটা কোশ্চেন ছিল যে ইমেজ গাইডেড বায়োপসি আমরা কি কিভাবে নিতে পারি, এটাই একটা আলাদা কোশ্চেন ছিল। তাহলে কিভাবে নিতে পারি, আল্ট্রাসাউন্ড গাইডেড, সিটি গাইডেড, ফ্লুরোস্কোপি, ল্যাপারোস্কোপি। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটা যে কি কি আর্কিটেকচারাল ড্যামেজ হয় ডিউরিং বায়োপসি। আমরা একটা বায়োপসি নিলাম, এখন হচ্ছে বায়োপসি নেওয়ার ফলে যে আমাদের টিস্যুটা, বডি টিস্যু স্পেসিমেনে কি কি আর্কিটেকচারাল চেঞ্জ হয়। দেখেন, মেকানিক্যাল ট্রমা হয়, যে কোনো কিছু আমরা জানি কি, যে কোনো ছোট হোক বড় হোক সার্জারি করলে কি তার এটা একটা ট্রমা, তাই না? তা আমি বায়োপসিও যখন নিব, তার একটা জিনিস কাটবো, তারপর ওইখানে হয়তো বাইক লাগবে বা যেটাই হোক, এই জন্য এটা একটি মেকানিক্যাল ট্রমা হবে। আবার এরপরে দেখেন ইসকেমিক ইনজুরি হয় তার তার ওইখানে, যদি তার পার্মানেন্ট বা টেম্পোরারি কোনো ব্লাড ফ্লো ডিসরাপশন হয়, তখন হচ্ছে ওখানে একটা ইসকেমিক ইনজুরি হয়। তা ওইখানে, কারণ ওইখানে হচ্ছে অক্সিজেন সাপ্লাই কমে যায়, নিউট্রিয়েন্ট সাপ্লাই কমে যায়, ফলে ওখানে একটা ইসকেমিক ইনজুরি হয়। দেন ফিক্সেশন আর্টিফ্যাক্টস, আমরা জানি কি বায়োপসি থেকে মোটামুটি 10 টাইমস বেশি মানে স্পেসিমেন থেকে আমাদের ফরমালিন দিতে হয়, কিন্তু যদি কোনো কারণে ফরমালিন সে না জানে কতটুকু দিতে হয়, ফরমালিন কম হয়, এই- তখন হচ্ছে একটা ফিক্সেশন আর্টিফ্যাক্ট হয়, ইমপ্রপার ফিক্সেশন অফ দ্য বায়োপসি স্পেসিমেন দিলে তখন হচ্ছে টিস্যুটা ডিস্টরশন হয়। এরপর হচ্ছে আর্টিফ্যাকচুয়াল চেঞ্জেস, যদি হচ্ছে স্পেসিমেনটা কোনো ডিহাইড্রেটেড থাকে, এমবেডিং, সেকশনিং বা স্টেনিং এর কারণে আর্টি introduce artifacts that alter tissue architecture and potentially obscure pathological features. এরপর হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স, আমরা জানি কি বডির যে কোনো টিস্যু ইনজুরির কারণেই বডিতে একটা রিয়াকশন হয়, এই রিয়াকশনের জন্য যে তার ইনফ্লামেশন হয়, ইমিউন সেল ইনফিল্ট্রেশন হয়, তখন টিস্যু আর্কিটেকচার ডিসরাপশন হয় এবং যেটা হিস্টোলজিক্যাল অ্যানালাইসিসকে কমপ্লিকেট করে। এই জন্য দিস ফ্যাক্টরস হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারফুল বায়োপসি টেকনিক অ্যান্ড
proper tissue handling to minimize the architectural changes and ensure accurate pathological evaluation. আর একটা জিনিস আপনারা হচ্ছে আমি এখানে লিখি নাই, প্রত্যেকটা কোশ্চেনে আপনারা চেষ্টা করবেন যখন কোশ্চেন অ্যান্সারটা শুরু করবেন উপরে হচ্ছে যখন তো লিখলেন অ্যান্সারটা তো কোশ্চেন এত, এরপর হচ্ছে আপনি একটু হেডিং দিয়ে শুরু করুন যে আপনার 5টা স্টেপ দিয়েছে, তাহলে আপনি উপরে লিখে নিলেন 5টা স্টেপ, নিচে আলোচনা করা হলে একটু ইংলিশে লিখলেন, এরপরে অ্যান্সারটা শেষ করার পরে আপনার একটা এরকম উপসংহার দিলেন যে মানে জাস্ট এটার মতো করে একটা নিচে একটা লাইন লিখে দিলেন। হুম, সবার থেকে আপনার একটা ডিফারেন্স হবে। আচ্ছা, এখন what are the changes anticipated if histological examination is done in an old specimen? যদি হচ্ছে আপনি অনেকদিন ধরে রেখে দিলেন স্পেসিমেনটা, তখন হচ্ছে কি কি চেঞ্জ হবে দেখেন, তখন histological examination of the old specimen may show changes of tissue শ্রিঙ্কেজ হতে পারে, তার লস অফ নিউক্লিয়াস স্টেইনিং থাকতে পারে, ইউসিনোফিল কাউন্ট বেশি হয়ে যেতে পারে, এবং তার যে টিস্যু আর্কিটেকচার ছিল সেটা কি হতে পারে, ডিস্টরশন হতে পারে। Additionally, there may be artifacts from processing method or storage conditions, making interpretation more difficult. আচ্ছা, এরপরে কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন, আমার 1 নম্বর কোশ্চেনের মধ্যে যে 5টা থাকে এটা লাস্ট কোশ্চেন। আচ্ছা, a 28-year-old obese lady presented with recurrent multiple painful swelling in the both of her axilla that supports and cause multiple discharging points. আপনারা একটা ডায়াগনোসিস বলতে পারবেন? এটা এটা খুবই কমন একটা জিনিস, কেউ কি ডায়াগনোসিস বলতে পারবেন? Hidradenitis suppurativa. হ্যাঁ, গুড, ভেরি গুড। এটা খুবই কমন একটা জিনিস, আমরা যেখানে মানে যেখানে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড থাকে বেশি ওইখানে এইটা হইতে পারে। এটা ছিল হাইড্রাটিস সাপোরেটিভা। এই পোরশনটা একদম হ্যাঁ হ্যাঁ গুড। এখন এই কোশ্চেনটা থাকে, এই পোরশনটা মানে আমাদের স্কিনের মধ্যে একদম পুরো ছোট একটা জায়গার মধ্যে থাকে, আমরা সবাই মোটামুটি এটা মিস করি। দেখেন এই ছোট একটা জায়গা থেকেও পুরো একটা 5 নম্বরের কোশ্চেন আসছে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের সময় এরকম অনেক টপিক আসছে, মানে বেশ কয়েকটা টপিক আসছে যেগুলো নর্মালি আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি বা যেগুলো আমরা পড়ি না, একটু কম পড়ি। এইসব অনেকগুলো টপিক থেকে আমাদের কোশ্চেন আসছে, যেমন এই যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমার ফার্স্ট কোশ্চেনটা ছিল, তারপর এই কোশ্চেনটা ছিল। এগুলো হচ্ছে আপনার বেসিক দিয়ে অ্যান্সার করতে হবে, এগুলা মানে নর্মালি আমরা যে খুব পড়ি এরকম কিন্তু না। এজন্য আপনিও অবশ্যই বই পড়বেন, সাথে স্যাররা যে রাউন্ড দেয় রাউন্ডের সময় প্রত্যেকটা কথা শুনবেন। হ্যাঁ, প্রত্যেক মানে স্যারদের পরীক্ষার আগে কি হয় যে আপনাদের যে স্যাররা কোশ্চেন করে ওই স্যাররা রাউন্ডের সময় কিছু কথা বলে, ওই কথাগুলো আপনি দেখবেন পরীক্ষার হলে কোশ্চেন ওই কথাগুলাই থাকে। তাই এই পরীক্ষার আগে রাউন্ড গুলো অ্যাটেন্ড করবেন অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেপ ফর ফর্মেশন অফ দ্য কন্ডিশন। প্যাথোলজিক্যাল আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। যেখানে হচ্ছে ফলিকল থাকে, যদি ফলিকল অপারেশন হয়, অপারেশন হলে কি হবে, ফলিকুলাইটিস হবে। ওখানে সেকেন্ডারি ইনফেকশন হবে, ইনফেকশন হলে সেখানে কি যদি বারবার বারবার হচ্ছে একটা ক্রনিক সাপুরেশন হবে, সাপুরেশন হলে অ্যাবসেস হবে এখান থেকে। আর আমরা জানি কি যদি হচ্ছে ক্রনিক অ্যাবসেস হয় ওইটা একটা সাইনাস ট্র্যাক্ট পরে ফর্ম হতে পারে, সেটা যে কোনো রিজিয়ন হোক, এখানে হোক পেরিয়ানাল হোক, এখানে হোক গ্রয়নে হোক, যে কোনো জায়গায় হোক সেটা সাইনাস ফর্ম করতে পারে। এই জন্য বলছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড যেখানেই থাকবে স্কিন ডাইগুলা সেখানে হচ্ছে এটা বেশি হয়। আচ্ছা, এরপরে দেখেন আবার 5 ইম্পর্টেন্ট স্টেপস রিগার্ডিং ইস ম্যানেজমেন্ট। যেটা বললাম আপনি যখন যেটা টপিক করবেন ওই টপিকের ম্যানেজমেন্ট করে 5টা স্টেপ আপনার মানে মাথায় থাকবে যে যে কোনো কোশ্চেন 5টা স্টেপ এটা লিখবো। এবং আপনি যখন দেখবেন যে কোনো কিছু পদ আসে, পদ 4টা আপনি যে কোনো বক্স থেকে পড়েন বা যেখানেই পড়েন ওই 4টা স্টেপ বা 4টা পয়েন্ট আপনি মুখস্থ করে রাখবেন, দেখবেন আপনার পরীক্ষায় কিছু চিন্তা করতে হবে আপনার জন্য অ্যান্সার কত কত নিতে হবে। এখন হচ্ছে আবার আপনি যখন যে কোনো কিছু ম্যানেজমেন্ট শুরু করবেন প্রথমে কোথা শুরু করবেন, হিস্ট্রি থেকে। তাহলে আমরা হিস্ট্রি নিব, মানে স্মোকিং করে কিনা, কোথায়
মানে ওই যে আপনি অ্যাপোক্রাইন গ্ল্যান্ড যেখানে বেশি সেখানে তো আইডেন্টিটি সাপোর্টিভ বেশি হয়, এজন্য আপনি কোথায় তার এফেক্টেড সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে স্টেপ কি ছিল? এখানে তো আর কিছু নাই, ইনভেস্টিগেশন দেওয়ার কিছু নাই, তাই না? আমরা এরপরের স্টেপ আমরা কি ইয়া করছিলাম যে পরের স্টেপের জন্য কাউন্সিলিং, কাউন্সিলিং করলাম পেশেন্টের সাথে যে যেহেতু তার একটা কজ ওবেসিটি, তারপরে হচ্ছে তার মানে স্মোকিং, তো এই কজগুলো হচ্ছে তাকে কমানোর জন্য বলতে হবে, এটা কেন হয় সেটা বলতে হবে, এবং তার ট্রিটমেন্ট প্ল্যানগুলো বলতে হবে কাউন্সিলিং এ। এখন তারপর আমরা ম্যানেজমেন্ট মানে ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্ট কি আমাদের অ্যান্টিসেপটিক সোপ ইউজ করতে পারি আমরা, ফ্রি অয়েল এবং নন কম্প্রেসিভ আন্ডারওয়্যার। এরপরে হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্ট কি দিব? টপিক্যাল অ্যান্ড ওরাল অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগস। এবং সিলেক্টেড পেশেন্টকে আমরা, আচ্ছা ঠিক আছে বলেন তো, আমরা ইনসিশন করি না এক্সিশন করি? ইনসিশন ড্রেনেজ করি নাকি এক্সিশন করি, একজন একটু বলা। ঘুমাই গেছেন নাকি সবাই? আচ্ছা, আমরা হচ্ছে এখানে এক্সিশন করি। হুম, এক্সিশন অফ এফেক্টেড স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আপনি যতই করেন এটা রিকারেন্স রেট বেশি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে এটা বলেন, কর্নিয়ার্স আমরা ইনসিশন করি নাকি এক্সিশন করি? কর্নিয়ার্স তো অনেক করছেন না ওয়ার্ডে, জেনারেল সার্জারি তো কর্নিয়ার্স অনেক আসে। এখন বলেন কর্নিয়ার্স আপনি ইনসিশন করছেন নাকি এক্সিশন করছেন, একজন একটু বলেন। ও ফর্নিয়ার্সে এক্সিশন করি আমরা। হুম, গুড। কর্নিয়ার্সে ইনসিশন আমরা কখনো করি না। আমি যখন ছোট ছিলাম মানে ট্রেনিং দেখে প্রথমে আমি ইনসিশন লিখতাম, ইনসিশন তো আমরা কখনো করি না। আমরা মানে যত ডেড টিস্যু আছে আমরা সব এক্সারসাইজ করে ফেলি, তাই এটা হবে এক্সিশন। ডিপ এখানে ড্রাইভ করি আমরা। হ্যাঁ ডেব্রাইড করি, কিন্তু ইনসিশন ইয়া না, কিন্তু এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট ইয়া হবে সেটা। এখানে ক্ষেত্রে এক্সিশন, আপনি কার্বাঙ্কল বলেন, কার্বাঙ্কল এক্সিশন, ঠিক আছে? কোনোটাই আমরা ইনসিশন ড্রেনেজ কিন্তু করি না। অ্যাবসেস ইনসিশন ড্রেনেজ করে, কিন্তু আপনি এই সাপোরেটিভা বলেন, কার্বাঙ্কল বলেন, কর্নিয়ার্স বলেন, সবগুলা কি হবে? এক্সিশন এন্ড ডেব্রাইডমেন্ট। আচ্ছা, শেষ? না, আমার কোশ্চেন অ্যান্সার শেষ? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আমার কোশ্চেন গুলা নিয়ে? আপনারা কি বুঝতে পারছেন? ওয়ালি ভাই, ওয়ালিতে ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা? সালাম আলাইকুম। এরপরে কার? সালাম আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা? সালাম আলাইকুম। জি, এরপরে কার? অবস্থা? সালাম আলাইকুম।
আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ আপু আমার শুরু কথা করেন। কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করেন। জি। আম, আচ্ছা আপু, করেন, শুরু করেন। প্রথমে প্রথমে আমি আমার পরিচয় দেই। আমি হচ্ছে ইনায়া। আমি ডক্টর ফাহিমা কাশেম। আমি হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখন সমস্যা যেটা হয়ে গেছে, কোনো সমস্যা নেই আপু, আপনি শুরু করেন। আপুর মনে হয় নেট ডিস্টার্ব নাকি? আপু তো হঠাৎ অফলাইন হয়ে গেল। হ্যাঁ, আপুর মনে হয় নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কারো তো কোনো কোশ্চেন নাই না? ফাইমা আপু, আপনি শুরু করেন আপু, আমার তো শেষ। ফাহিমা আপুর ইন্টারনেট মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। তাহলে তুমি না, আচ্ছা আমি না তুমি আপু, শুরু করো। মহসিন ভাই, যে কোনো একজন শুরু করলে মনে হয় ভালো হয়। আচ্ছা আপু একটু প্রবলেম করছে। ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর মহসিন। আমি FCPS মিড টার্ম ট্রেনি, সার্জারি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। তো ফাহিমা আপুর একটু নেটে অসুবিধা হচ্ছে, আমরা 2 নম্বর কোশ্চেনটা স্কিপ করে 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে। সো ডক্টর ইয়াতে যে শিলাপু যেটা বললো, আমাদের হচ্ছে যে সুন্দর করে এনি কোশ্চেন যদি জিজ্ঞেস করে সবার আগে একটু ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে পয়েন্ট বেসিসে অ্যান্সার। আপনাদের প্রত্যেকটা কোশ্চেন লিখতে, এই যে যদি এখানে দেখায় যে এই যে 1 নম্বর যে কোশ্চেন আছে 3A1, এই 3A1, এই ওয়ানটা আই, যেটা 3AI, এই প্রত্যেকটার জন্য আপনি সময় পাবেন 9 মিনিট করে। এর এর জন্য সময় পাবেন 9 মিনিট। তো 5 মার্কের কোশ্চেন হয় ভাগ ভাগ করে, 2 মার্ক 2 মার্ক 1 মার্ক। তো প্রত্যেকটা এখানে আছে আই, রোমানের নিউমারেল যেটা 1, তারপর রোমান নিউমারেলে 2, তারপরে রোমান নিউমারেলে 3। এটা তো এই 3টা মিলে 5 মার্ক, সময় পাবেন 9 মিনিট। তাহলে গড়ে আপনাদের লিখবেন, তাহলে গড়ে মোটামুটি যদি 2 মার্কের কোশ্চেন থাকে তাহলে আপনারা পাবেন 3.5 মিনিট করে, আর 1 মার্কের কোশ্চেন থাকলে 1.5 মিনিট 2 মিনিট, মোটামুটি এরকম করে 9 মিনিট। চেষ্টা করবেন যে আপনার প্রত্যেকটা কোশ্চেন 9 মিনিটের মধ্যেই শেষ করতে, যেন পরেরটার জন্য আবার প্রেশার পরে না যায়, হাতের লেখা যেন খারাপ হয়ে না যায়, পয়েন্টগুলো যেন মিস না যায়। 3 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। 3 নম্বর কোশ্চেনের কোনো ক্লিনিক্যাল ভিনিয়েট ওরা দেয় নাই, যে পেশেন্ট কামস টু ইউ, এইসব কিছু দেয় নাই আর কি। ডাইরেক্টলি জিজ্ঞেস করলো 3A-তে যে মেনশন দ্য ব্লিডিং ক্যারেক্টারিস্টিক অফ লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং অ্যাকর্ডিং টু ইটস সাইটস। এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমরা নর্মালি অ্যাকর্ডিং টু সাইট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হেমোরেজ নিয়ে অভ্যস্ত, কিন্তু লোয়ার জিআই যে আলাদা করব, এটা একটু সমস্যা হয়ে গেছে অঞ্চলের জন্য। আমরা জানতাম যে হচ্ছে যদি যদি আপার জিআই হয় তাহলে হচ্ছে হেমাটেমেসিস হবে, আর ফ্রেশ ব্লাড আসবে ভমিটের সাথে, আর যদি লোয়ার জিআই হয় তাহলে হচ্ছে গিয়ে যে হেমাটোকেজিয়া, মেলেনা, এইগুলা হবে। আর ওরা দেখেন চেয়েছে লোয়ার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হেমোরেজ। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিলেন যে LGIB, লোয়ার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং কাকে বলে। বেসিক্যালি জেজুনাম, আইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস, এনিওয়্যার যদি ব্লিড হয় লোয়ার জিআই ব্লিডিং। তো প্রত্যেকটা আবার 2 মার্কের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে যে ছোট করে লেখার চেষ্টা করবেন। স্মল ইন্টেস্টাইন থেকে ব্লিডিং আসসালামু কেয়ার। আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? একটু ডিস্টার্ব করি। হ্যাঁ জি। সালাম আলাইকুম, মুনাদি ইসলাম বলছিলাম। হ্যাঁ, বলেন ভাই, মনোজ ভাই বলেন। আচ্ছা, ওই হ্যাঁ, চিনি ভাই, আপনাকে বলেন ভাই। আচ্ছা, এখন পর্যন্ত কার কার হইলো আর কার কার বাকি আছে? একটা হয়েছে ভাইয়া। একটা হইছে না? আচ্ছা। পুরো আমার হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় একটু ফিমেলদেরকে আগে একটু প্রেফারেন্স দিয়ে ছেড়ে দেই, এটা মনে হয় ভালো হবে আর কি। না, ঠিক আছে, দেয়া হয়েছিল তো, এখন আপু তো আরেকজন আছে না? মানে হ্যাঁ আমার পর ভাইয়া, ওই ফাইমা যে আপু আমার যাবে। একটু নেটের সমস্যা হইতেছে, তো আবার আমি স্ক্রিনও শেয়ার করতে পারছিলাম না। এখন এমবি নিছি যদিও,
মানে আচ্ছা এই জন্য আর কি কথাটা কেটে গেছিল। প্রবাবলি আলী হায়দার ভাই বলছে আর কি যে নেক্সট যে আছে সে শুরু করতে, এই জন্য মহসিন ভাই শুরু আচ্ছা করছে। আপনি যদি আগে করতে চান তাহলে আবার শুরু করে ফেলেন, মানে মহসিন ভাই মানে শুরু করে ফেলছে। না, আমার মহসিন ভাই সমস্যা নাই, পারমিশন পরে করলে দিলে সমস্যা নাই। আপু শুরু করবেন, করেন। ঠিক আছে, হ্যাঁ আপু এখন করে ভাইয়া ফেলেন তো তাহলে, আপু করে অনেক ফেলেন। কিছু করে ফেলছে, একটু শেষ না আপু করলেই করে মনে ফেলেন, হয়। আপু করে ফেলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু থাক আপু তাড়াতাড়ি আপু। দিয়েছিলাম। আপু স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন স্ক্রিন শেয়ারে যে না আগে ডকুমেন্ট আছে। স্ক্রিন স্ক্রিনটা, শেয়ার দিছি কিন্তু এটাও আমার মানে প্রবলেম হয়েছে, ফোন থেকে করতেছি তো। না না না, আর আগে পিডিএফ স্ক্রিন শেয়ার শেয়ারটা অফ করতেছি। করতে হবে। আপু ইয়ে স্ক্রিন শেয়ার একটা লেখা আছে, দেখেন শেয়ার, ওইখানে দেন। হুম, শেয়ার একটা অপশন এখানে আছে, তো দেখেন দিছি, এখানে নিচে। এখান থেকেই তো দিচ্ছি, আমাদের এখান থেকেই তো দিচ্ছি। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন আপু, ওই হোয়াটসঅ্যাপে আমাকে একটু পাঠানো যাবে ওইটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপাতত আপনাকেও পাঠাই আমি দেন। পাঠাইতেছি। হুম, হুম। জি ভাইয়া আপনাকে হ্যাঁ পাঠাইছি আমি। পাইছি, পাইছি আপু, অসুবিধা নেই। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। জি, ওকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। এবং প্রথমেই বলে নেই সবাইকে আমি খুবই দুঃখিত, আমি অ্যাকচুয়ালি পিডিএফটাও শেয়ার দিতে পারতেছিলাম না, আর যখন ক্লাসটা শুরু করতে চাইছি তখন আমার একটু নেটে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি ডক্টর ফাহিমা কাশেম, মিড টার্ম পাস করেছি এই জানুয়ারিতে। আই উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন নাম্বার 2 উইথ ইউ অল ইনশাআল্লাহ। শুরু করি। 2 এর প্রথম অংশের এ পর্বের কোয়েশ্চেনটা। A 32-year-old man underwent allogenic renal transplantation from his brother. পার্ট এর ফার্স্ট পর্ব, এটা হচ্ছে মেনশন 3 indications of renal transplant. It carries 1.5 marks. দ্বিতীয় পার্ট হচ্ছে মেনশন 3 important investigations for donor and recipient related to transplant. এটাও 1.5 মার্কের জন্য। 3 নম্বর পার্টটা হচ্ছে the patient failed to produce urine even after 12 hours of treatment. Mention 5 important steps of management in such a condition. 2 মার্কের জন্য। এবার আমরা একটু আগাই, এটা আনসারটা আমরা শুরু করি। প্রথম 3টা ইন্ডিকেশন কি কি হতে পারে? এখন ইন্ডিকেশন অ্যাকচুয়ালি অনেকগুলাই আছে, এন্ড স্টেজ রিনাল ডিজিজ যতগুলো আছে সবগুলাই ইউ ক্যান গো ফর এখানে। এখন আপনারা বেসিক্যালি যখন কোয়েশ্চেন দেখে ফেলবেন, কোয়েশ্চেনের মার্ক যতটুকু আছে মার্কটা দেখে আপনাদের একটা প্ল্যান করে ফেলতে হবে যে হাউ মাচ ইউ আর গোইং টু রাইট, আর আপনার কন্টেন্টে মেইন আপনারা কি কি তুলতে চাচ্ছেন। কারণ আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হবে যে না কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কোয়েশ্চেনার বা এক্সামিনার কি চাচ্ছে সেটার উপরে বেসিস করে অ্যান্সার করাটা সবচেয়ে বেস্ট। সময় একটু সংক্ষিপ্ত থাকে, সবাই জানেন যে রিটেনটা সময় মতো শেষ করাটাই একটু ডিফিকাল্ট। ট্রাই করবেন যতটা লেখা আর হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা। আচ্ছা, end stage renal disease due to chronic glomerulonephritis, diabetic nephropathy, renal vascular disease, polycystic kidney disease, obstructive uropathy, hypertension. এখন সবগুলাই যে লিখতে হবে এরকম না, যতগুলো মনে রাখতে পারেন এই কটা রাখতে পারেন। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে একটু 1 মিনিট, ঝামেলা হয়ে গেছে এদিকে। জি। তারপরে 2 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর পার্টের যে আনসারটা, যে 3টা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আমরা কি কি করতে হবে। আমরা জানি যে যে কোনো ট্রান্সপ্লান্টেশনের জন্য উই হ্যাভ টু ডু সাম সর্ট অফ ক্রস ম্যাচিংস, রাইট, বিটুইন দ্য ডোনার অ্যান্ড দ্য রেসিপিয়েন্টস। এখন আমাকে অবশ্যই এবিও ব্লাড গ্রুপিং জানতেই হবে। এইচএল এর ক্রস ম্যাচিং ইজ স্পেসিফিকলি ডান ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন। আর হচ্ছে ডোনার অ্যান্টিজেন রেসিপিয়েন্ট অ্যান্টিবডিজ এগুলো ক্রস ম্যাচিং করতে হবে। আর রেসিপিয়েন্টের রিনাল ফাংশন টেস্টটা জানতে হবে, অ্যাজ ওয়েল এস ডোনারের যে আমরা একটা কিডনি নিয়ে নিব তার রেনাল ফাংশন মানে 2টা কিডনি 100% ফাংশনিং আছে কিনা এটা একটু দেখে নেওয়াটা ভালো, মানে বেটার ফর দ্য রেসিপিয়েন্ট, বেটার ফর দ্য ডোনার, আই এম সরি। আচ্ছা, নেক্সট আমরা যাব 3 নাম্বার পার্টে। 3 নাম্বার পার্টে হচ্ছে অ্যানুরিয়া আফটার রিনাল ট্রান্সপ্লান্ট। এটা কেন কেন হইতে পারে?
মোস্ট কমনলি এটা হয় হাইপার অ্যাকিউট রিনাল রিজেকশনের কারণে। আরেকটা কজ হচ্ছে কিঙ্কিং অফ রেনাল আর্টারি। ইউরিনারি লিক এবং ইউরিটারি অবস্ট্রাকশন এগুলো একটু রেয়ারার কজ, কিন্তু এগুলোও কজের মধ্যে আছে। তারপরে এরপর একটু আগে যাই আমরা। আমরা স্টেপস অফ ম্যানেজমেন্ট, 5টা স্টেপস অফ ম্যানেজমেন্ট আমরা কি কি করতে পারি। বেসিক্যালি এখানে ফার্স্ট, আপনার যেহেতু উইদিন 24 আওয়ার্স প্রেজেন্টেশন হয়েছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে টু অ্যাসেস ডিহাইড্রেশন অ্যান্ড টু রুল আউট ডিহাইড্রেশন। আপনার পেশেন্ট ইভ্যালুয়েশন করতে হবে, ডিহাইড্রেশন থাকলে এটাকে কারেকশন করতে হবে। আর অ্যাকিউট কিডনি ইনজুরি বা সেরাম ক্রিটিনিন বেসিক্যালি এটা কিরকম আছে এই ইনভেস্টিগেশনটা করতে হবে। ওয়ার্ডে আমরা বেসিক্যালি এটাই করে থাকি, কিন্তু জাস্ট এভাবে তো লিখে দিয়ে আসা যায় না, একটা ফরম্যাটে সুন্দর করে একটু প্রেজেন্টেবল ওয়েতে, বিকজ দিস ইজ রিটেন নট ভাইবা, একটু সুন্দর করে লিখতে হয়। এই জন্য আমরা 5টা স্টেপ একটু সুন্দর করে লিখলাম। 1 নম্বর পয়েন্টে লিখলাম proper evaluation with history and examination including all vitals and abdominal examination, especially bladder full আছে কিনা। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেইন থাকে অনেক বেশি, পেশেন্ট মুভমেন্ট মোবিলাইজেশন ঠিকমতো হয় না, এই কারণে একটু রিটেনশন ডেভেলপ করে। পেশেন্টের সিম্পলি ক্যাথেটার চেঞ্জ অথবা নিউলি ক্যাথেটার করে দিলেই পেশেন্ট রিলিভ হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড ইনফিউশন আফটার অপারেশন। আর হচ্ছে ডিহাইড্রেশনটা অ্যাসেস করা বেসিক্যালি। আর কিছু ইমার্জেন্সি ইনভেস্টিগেশনস আমরা অর্ডার করব, সাচ অ্যাজ সিবিসি, সেরাম ক্রিটিনিন, সেরাম ইলেকট্রোলাইট, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, আল্ট্রাসোনোগ্রাম অফ কেবি রিজিয়ন। 4 নম্বর পয়েন্টে লিখলাম মেনটেন প্রপার হাইড্রেশন, আর শক যদি থেকে থাকে কারেকশন অফ শক অ্যাকর্ডিংলি। ইন কেস অফ হাইপার অ্যাকিউট ট্রান্সপ্লান্ট রিজেকশন, ডু ট্রান্সপ্লান্ট নেফ্রেক্টমি। এই পর্যন্ত আমার ম্যানেজমেন্ট শেষ। এখন বি নাম্বার কোশ্চেনে আমরা আগাই যাই। B number question is, a 40-year-old man underwent laparotomy for ileal perforation. On fifth POD, there was serous discharge and patient experiences a popping sensation in the wound area during cuffing. What is your likely diagnosis? Mention 4 reasons for the postoperative consequences. Mention 4 important management for this patient. Achha. This is most likely. এখন টাইম পিরিয়ডটা হচ্ছে 3 to 5 days এর মধ্যে, সো এটা উন ইনফেকশনের দিকেই যায়। ফিফথ পিরিয়ডের কথা বলছে এখানে। একটা ক্লু যেহেতু আছে যে পপিং সেন্সেশন, নর্মালি পপিং সেন্সেশন উই রিলেটেড উইথ বার্স্ট অ্যাবডোমেন, কিন্তু মানে সেরোসেঙ্গুইনাস ডিসচার্জে বলা আছে। টু বি অনেস্ট, আমি আসলে আমার আনসারে আমি এটা বার্স্ট অ্যাবডোমেনই লিখে আসছিলাম, আর ওইভাবেই আমি এটা লিখছিলাম। বাট যাই হোক, সবকিছু মিলায় আমাদের মনে হইলো যে wound dehiscence would be a better answer. তাহলে আমরা wound dehiscence-টা সাজাই। So my most likely diagnosis is wound dehiscence. Mention 4 reasons for postoperative consequence. এটার আনসার কি হবে তাহলে? 2 মার্ক ক্যারি করে। ভাইয়া নেক্সট পেজ। জি, রিজনস এর মধ্যে এখন আমরা জানি একটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে wound ইনফেকশন হোক, wound dehiscence হোক, বার্স্ট অ্যাবডোমেন হোক, সবগুলার 2টা ক্রাইটেরিয়া থাকে। এক হচ্ছে কিছু জেনারেল জিনিস, আর হচ্ছে কিছু wound স্পেসিফিক। এটা পেশেন্ট স্পেসিফিকও হতে পারে, আবার হচ্ছে আমাদের সার্জিক্যাল টেকনিক রিলেটেডও হতে পারে। সো জেনারেলের মধ্যে পেশেন্টের ম্যালনারিশমেন্ট আছে কিনা, আদার্স রিলেটেড কোমরবিডিটিস সাচ এস ডায়াবেটিস, ওবেসিটি, তার ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, জন্ডিস আছে কিনা, সেপসিস আছে কিনা, তার প্রায়র স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, এগুলো সব অনেক কিছুই লেখা যায়। যতটুকু লিখতে পারবেন এতটুকুই লিখবেন। তারপরে আগে যাই আমরা একটু। লোকাল কিছু কজ আছে, যেরকম ইনঅ্যাডিকুয়েট অর পুয়ার ক্লোজার অফ wound। এটা অ্যাকচুয়ালি চলে যায় আমাদের সার্জিক্যাল টেকনিকের বিষয়। মানে আপনি হচ্ছে সার্জিক্যাল টেকনিকটা কতটা সুন্দর হয়েছে সেটার উপর ডিপেন্ড করতেছে। পুয়ার লোকাল উন্ড হিলিং, ফর এক্সাম্পল সেখানে কোনো হেমাটোমা হয়েছে ব্লিডিং হয়ে, বা ফরেন বডি রয়ে গেছে, অথবা ইনফেকশন হয়েছে, সেরোমা কালেকশন ছিল, এগুলা এসব হচ্ছে ইট ক্যান কজ টু wound dehiscence, wound ইনফেকশন, বার্স্ট অ্যাবডোমেন সবগুলাই। ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, যেরকম যেসব পেশেন্টদের কিছু ক্রনিক ডিজিজ আছে লাইক কফিং, অথবা কনস্টিপেশনের হিস্ট্রি আছে, অথবা বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট আছে, এসব পেশেন্টদের হয় কি একটা স্ট্রেস থাকে সবসময় অ্যাবডোমেনের উপরে, which prevents adequate healing of the incision that we have provided. আচ্ছা, নেক্সট আমরা আগাই। 4 important management steps.
In the patients in whom tissues are suspected to be infected, of poor quality or under excessive tension, it may be appropriate to leave the wound open. Wound swab should be sent for culture sensitivity, then appropriate antibiotics started according to CS report. Wound was treated with regular dressing or vacuum assisted closure, then delayed primary closure when wound condition favorable for closure. In case of full thickness dehiscence, we will need to return to operation theater for resuturing. ফুল থিকনেস এখানে একটু আমি বলে যাই, এখানে একটু কারেকশন আই থিঙ্ক করার আপনাদেরকে বলে দেওয়াটাই বেটার হবে। ফুল থিকনেস ডেহিসেন্স অ্যাকচুয়ালি হয় না, দিস ইজ অ্যাকচুয়ালি বাস্ট অ্যাবডোমেন। বাস্ট অ্যাবডোমেনের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু অন্যরকম, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লোজার করার চেষ্টা করব অ্যান্ড ইট শুড বি ডান উইথ টেনশন সুটার। আচ্ছা, নেক্সট আমরা একটু আগে যাই। C part. A 70-year-old man was presented with right-sided inguinal hernia with diabetes mellitus. After gentle manipulation, it was reduced. He is taking metformin 2 times daily. All general fitness investigations are normal with good glycemic state. You are planning an operation and open mesh repair. Mention the significance of glycemic status of this patient. Mention pre-operative management plan of diabetes mellitus for this patient. How will you manage blood glucose in post-operative period? এই জায়গায় আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন, the question প্রথমে শুরু হয় রাইট সাইডের ইনগুইনাল হার্নিয়া, যেটাকে আবার ম্যানিপুলেশন করছে, রিডিউস করছে। বেসিক্যালি the question has nothing to do with hernia. The question is related to pre-operative and post-operative management of diabetes mellitus in a patient who is undergoing operation. তো আপনারা যখন কোয়েশ্চেন পড়বেন, হতাশ হওয়ার কিছু নাই, বেশি পাজল হওয়ার কিছু নাই, জাস্ট কিপ ইউরসেলফ কুল, টেক এ ফিউ ডিপ ব্রেথস এন্ড রিড দ্য কোয়েশ্চেন अगेन। যে আপনাকে বুঝতে হবে যে হার্নিয়াটা আমি ভুলে গিয়ে জাস্ট ডিএম নিয়ে আমার প্রসঙ্গ। ওকে, সিগনিফিকেন্স অফ গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা হচ্ছে একটা গ্লাইসেমিক স্ট্যাটাস একটা পেশেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট কেন থাকে, বিকজ blood sugar level highly influences how the patient is going to respond after operation. Basically তার ইনফেকশন হবে কিনা, wound healing কত তাড়াতাড়ি হবে, রিজেকশন হবে কি হবে না, সে কত দ্রুত, মানে তার মরবিডিটি মর্টালিটি কম যত থাকে সে তাড়াতাড়ি ব্যাক টু হোম ব্যাক টু ওয়ার্ক যেতে পারবে। এই পয়েন্টগুলোই জাস্ট একটু সুন্দরভাবে লেখা। 1 নম্বরে enhancing wound healing, 2 নম্বরে প্রিভেনশন অফ wound infection, 3 নম্বরে প্রিভেনশন অফ মেস রিজেকশন, 4 নম্বরে early return to work, 5 নম্বরে রিডিউসিং মরবিডিটি এন্ড মর্টালিটি। ওকে, দ্বিতীয় পার্টে চলে যাই আমরা। এটা হচ্ছে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। জেনারেলের মধ্যে কিছু এগুলো হচ্ছে কমন instructions for all patients that are willing to undergo OT or require an OT. এটা হচ্ছে তাদেরকে আমরা বলবো একটা লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন ইন দ্য সেন্স তাকে ডায়েট একটা মেনটেন করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, তারপরে স্টপ স্মোকিং, কন্ট্রোল ব্লাড গ্লুকোজ, কন্ট্রোল মানে it has to be less than 12 millimole per liter. Prophylactic antibiotic should be given, that is during and prior to starting OT. আমরা জানি যে during anesthesia আমরা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দেই, we do this as prophylaxis during induction. আচ্ছা, 5 নাম্বার হচ্ছে avoid lactate containing fluids. 6 নম্বরে careful glucose monitoring. Normally, the glucose monitoring should be done during the operation every 30 minutes and after the operation every 2 hours. আচ্ছা, specific কি আছে? Stop oral hypoglycemic agent 48 hours prior to operation and start short-acting insulin. আর আমরা পেশেন্টটাকে যেহেতু আমরা এনপিও রাখবো আর হচ্ছে গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড আমাদের নরমালি কম দেওয়া হয়, সো আমরা কি করব, পেশেন্টটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফার্স্ট কেস রাখাটা আমরা ট্রাই করব। শিডিউল ফর আর্লি মর্নিং অপারেশন। ওকে, আমরা একটু আগে ম্যানেজমেন্ট অফ ব্লাড গ্লুকোজ ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড। আই হ্যাভ মেনশন দিস একটু আগেও, যে ব্রিফলি বলছিলাম, এখন আবার বলি। মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ 1 to 2 আওয়ারলি। নর্মালি 2 আওয়ারলি আমরা এটা চেক করে থাকি পোস্ট অপারেটিভ পিরিয়ডে। ব্লাড গ্লুকোজ লেভেল যদি 12 মিলিমোলের বেশি হয়ে থাকে তখন আমরা সুইচ করে যাই জিকেআই স্কেলে। জিকেআই হচ্ছে গ্লুকোজ পটাশিয়াম ইনসুলিন স্লাইডিং রেজিম। এই জিনিসটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। there is a combination of glucose, potassium and DA, সেলিন। পরের স্লাইডে আমাদের এটা দেওয়া আছে, আমরা একটু আগে যাই। ভাই একটু আগাই আমরা। মুনাদি ভাই,
হ্যাঁ, এখানে আমরা জিকেআই স্লাইডিং স্কেলটা একটু মেনশন করে দিছি। দিস ইজ বেসিক্যালি হাউ ইউ উইল প্রিপেয়ার ইউর ইনফিউশন। নর্মালি এটা আমরা হচ্ছে সিরিঞ্জ পাম্পে দেওয়া হয় দিস প্রিপারেশন। আর হচ্ছে এভরি 2 আওয়ারলি আমরা আরবিএসটা মনিটর করি যে ভ্যালুগুলা, সরি, দ্য রেট অফ পাম্প চেঞ্জ করা লাগবে কি লাগবে না, উই ডিসাইড আপন দ্য আরবিএস এভরি 2 আওয়ার্স। আচ্ছা, কি করি আমরা? ইনফিউজ 10% অফ গ্লুকোজ 500 ml, এটার সাথে 10% গ্লুকোজ বেসিক্যালি মিনস ডিএ, এটার সাথে আমরা 10 মিলিমোল পটাশিয়াম ক্লোরাইড নেই। এটাকে এই কম্বিনেশনটাকে, এই সলিউশনটাকে আমরা 100 ml per hour দিই। Prepare a syringe, that is 50 ml syringe containing 50 units of short acting insulin in 50 ml of normal saline and connect to a 3-way tap to a glucose infusion pump. এই যে পাম্পটা যে কাজ করবে, দিস ইজ বেসিক্যালি অ্যান ইনফিউশন পাম্প। এই পাম্পটা যে রেটে যাবে, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য আরবিএস অফ দ্য পেশেন্ট। আরবিএসটা আমরা এভরি 2 আওয়ার মেনটেন 2 আওয়ার রেকর্ড করব। যত আসে সেটার উপর ডিপেন্ড করে স্কেল দেওয়া আছে, পরের পেজে আমরা একটু যাই। জি, যদি আমার ব্লাড গ্লুকোজ একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ডে লেস দেন 5 থাকে, তাহলে আমি জিকেআই স্লাইডিং স্কেলটা আমি চালাবো না। দ্যাট পেশেন্ট ডাজ নট নিড স্লাইডিং স্কেল। যদি 5 থেকে 7 এর মধ্যে পাই, সিরিঞ্জ রেটের যে সিরিঞ্জ পাম্পের যে ড্রাইভারটা আছে, এটা চলবে অ্যাট দ্য রেট অফ 1 ml per hour। যদি 7 to 10 থাকে তাহলে চলবে 2 ml per hour। যদি 10 to 20 থাকে তাহলে চলবে 3 ml per hour। মোর দেন 20 থাকলে 4 ml per hour। এখন এই যে স্কেলটা যেটা লেখা আছে, মানে আমি এই টেবিল যেটা দিছি, এটা কিন্তু পরীক্ষার হলে লিখে আসাটা নট সো মাচ ইজি। মাথায় রাখবেন, আমরা কিন্তু এটা স্লাইড প্রিপারেশন করে নিয়ে আসছি। আমি যে প্রত্যেকটা পয়েন্ট বলতেছি এবং এভাবে সাজায় আসছি, ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন ইট লাইক দিস। আপনারা যতটুকু লিখতে পারেন ওই সময় মাথা থেকে যতটুকু আসে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো একটা রেজাল্ট নিয়ে চলে আসবেন। ট্রাই করবেন মেইন পয়েন্টস গুলা টাচ করে আসতে। আপনারা যদি জিকেআই স্কেল পর্যন্ত মেনশন করেন, দ্যাট মাচ শুড বি এনাফ। এটার এক্সপ্লেনেশন যদি লিখে আসতে পারেন একটু ভালো হবে। এই টেবিলটা আমি বলবো যে না দেওয়াটাই বেটার। এই টেবিল লিখতে গেলে আরো মাথা গরম হয়ে যেতে পারে। তবে যে আপনারা যারা ভালো পারবেন, যদি লিখে আসতে পারেন ভালোই হবে। ওকে।